জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু বিএনপিতে ভাঙন তৈরি হয়েছিল এবং খালেদা জিয়া একটা বড় দলের ভাঙনের মুখোমুখি হয়েছিলেন। তো খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের সামনে কি এ ধরনের কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আপনার কাছে কি মনে হয়? এখন যে বিএনপিকে আপনারা দেখেন, এই বিএনপি কিন্তু একটা দীর্ঘ সময়ের দল এবং দীর্ঘ সময় তারা বিরোধী দলের থেকে অত্যাচার, জুলুম, নির্যাতন সব সহ্য করেছে, জেলে গিয়েছে, মিথ্যা মামলা খেয়েছে। তাহলে এই বিএনপি কিন্তু ওই বিএনপি না যে বিএনপিতে লোকজন ক্ষমতা পাওয়ার জন্য এসেছিল আর ক্ষমতা না থাকলে চলে যায়। জনাব তারেক রহমান লন্ডন থেকে যাওয়ার পর অনেকেই বলছিলেন যে যতদিন আ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত রয়েছেন ততদিন বিএনপি টিকে থাকবে। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপিতে ভাঙন তৈরি হবে এবং খালেদা জিয়া না থাকলে জনাব তারেক রহমানের নেতৃত্ব দলের শীর্ষ মানে সিনিয়র নেতারা এটা কে যারা তারেক বলেছে? রহমানের এটা কে বলেছে? মানে আমি শুনি নাই। দলের শীর্ষ নেতৃত্ব তারেক রহমানকে মানবেন না, বাট এই কথাটা কে বলেছে? না এই কথাটা আলোচনায় এসেছে যে ও, মানবেন কিনা আ অথবা ভেঙে যাবে কিনা, দল ভাঙন তৈরি হবে কিনা। যেমন জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু আ বিএনপিতে ভাঙন তৈরি হয়েছিল এবং খালেদা জিয়া আ একটা বড় দলের ভাঙনের মুখোমুখি আ আ হয়েছিলেন। তো খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের সামনে কি এ ধরনের কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আপনার কাছে কি মনে হয়? যারা এই কথাগুলি বলে আমার ধারণা তারা ইচ্ছাকৃতভাবে বলে। কারণ তাদের আসলে হয় বিশ্লেষণী ক্ষমতা নাই অথবা তাদের একটা সমালোচনা করতে হবে সেজন্য বলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দলটা তৈরি করেছিলেন তখন তিনি প্রেসিডেন্ট, প্রধান সামরিক আইন প্রশাসক এবং তারপরে প্রেসিডেন্ট। ওই সময় তিনি দলটা তৈরি করেছিলেন। ওই সময় তার দলে বহু লোক এসেছিল ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য, তাই না? ফলে তারাই যখন বিএনপি একটা ক্রাইসিসে পড়েছে তারা তখন এই দল ভাঙার চেষ্টা করেছে। কিন্তু এখন যে বিএনপিকে আপনারা দেখেন, এই বিএনপি কিন্তু একটা দীর্ঘ সময়ের দল এবং দীর্ঘ সময় তারা বিরোধী দলের থেকে অত্যাচার, জুলুম, নির্যাতন সব সহ্য করেছে, জেলে গিয়েছে, মিথ্যা মামলা খেয়েছে। ফলে এই বিএনপি কিন্তু ওই বিএনপি না যে বিএনপিতে লোকজন ক্ষমতা পাওয়ার জন্য এসেছিল আর ক্ষমতা না থাকলে চলে যায়। এখন বিএনপি একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং এই রাজনৈতিক দল এত সহজে ভেঙে যায় না। এবং এটা যে ভেঙে যায় না সেটা তো গত ১৬ বছরে প্রমাণিত হয়েছে। বিএনপি থেকে খুব বড় ধরনের কোন নেতা নেত্রীকে নিয়ে গিয়ে কি আওয়ামী লীগে বা অন্য কোন দলে জয়েন করানো গিয়েছে? যায় নাই তো। তো তার মানে হচ্ছে তারেক রহমান থাকেন বা না থাকেন, বিএনপি ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বেগম জিয়া না থাকলে, ব্যাপারটা মনে হয় সেরকম না। আর তার জনসমর্থন কিরকম সেটা তো আজকে জানাজাতে বোঝা গিয়েছে। ফলে যে দলের এত জনসমর্থন আছে, যদি কারো রাজনীতি করার ইচ্ছা থাকে, এত বড় সমর্থনওয়ালা দল থেকে খুব সহজে কেউ বের হয়ে যেতে চায় না। অন্তত নেতৃত্বের পজিশন থেকে। এটা একটা সাধারণ ব্যাপার। এটা রাজনীতি যারা করেন তারা বুঝবেন যে একটা বৃহৎ দলের এই জনসমর্থন এনজয় করা অবস্থায় সাধারণত কেউ দল ছেড়ে চলে যান না। কারণ আপনি দলের থেকে এমপি, মিনিস্টার কিছু না হলে পরও শুধুই দলের নেতা, সেই কারণেও প্রচুর সুবিধাদি আপনি পাবেন। তো সেই কারণে কেউ বড় দল ছাড়ে না। আচ্ছা। এই ছাড়লে ২৫ আরেকটা বড় দলে যায়, গিয়ে সেই দল থেকে ভাগ-বাটোয়ারা করে। তো সেরকম কোন দল তো এখন নাই। কারণ এই মুহূর্তে তো আওয়ামী লীগ নাই বা অন্য কোন দল ক্ষমতায় নাই যেখানে যোগ দিলে পরে তারা কিছু পাবেন, মিনিস্টার হবেন বা কিছু। তাই না? ফলে এই দল ভেঙে লোকজন যাবে কোথায়? কোন দলটায় যাবে? আখতারুজ্জামানকে দেখে বা ওই অলি আহমেদকে দেখে যদি কেউ কিছু মনে করে থাকেন, তো এইটা আসলে আদর্শ কেস না। আখতারুজ্জামান সাহেব এর আগে বহুবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং উনি অনেক উল্টাপাল্টা কথা বলেন। টক শোতে এসে উল্টাপাল্টা কথা বলতেন। তো এরকম লোকজন চলে গেলেই তো বরং ভালো বিএনপির জন্য। থাকলেই বরং বিপদ। ২৫শে ডিসেম্বরের আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আ পালনকালে বিশেষ করে জামায়াত ইসলামী, এনসিপির এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এই নির্বাচনটা হলেই মনে হয় আ জামায়াত আর এনসিপি সরকার গঠন করে ফেলবে। বিএনপিকে কয়টা সিট-টিট হয়তো ওরা পাবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ২৫শে ডিসেম্বরের পর আমরা দেখলাম যে রাজনীতির এই দৃশ্যপটটা কি ৩৬০ ডিগ্রি ঘুরে গেল? না, ৩৬০ ডিগ্রি ঘুরে গেলে কিন্তু আবার যে বিন্দুতে ছিল সেই বিন্দুতে ফেরত আসবে। মানে ৩৬০ ডিগ্রি ১৮০ তাহলে ঘোরেনি। ১৮০। হ্যাঁ, ১৮০ ডিগ্রি এক্সাক্টলি। ১৮০ ডিগ্রি ঘুরেছে কিনা। এমনকি ৯০ ডিগ্রিও যদি ঘুরে তাহলেও অনেকখানি ঘুরেছে বলে বলা হবে। কিন্তু এই সবই হচ্ছে পারসেপশন। আপনি কাউকে আমন্ত্রণ জানাতে বা কাউকে অভ্যর্থনা জানাতে অথবা কারো জানাজায় লোক হলে যদি ভাবেন যে তারা ক্ষমতায় চলে যাবে, ব্যাপারটা সেইরকম না। ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিটি সংসদীয় এলাকায় আলাদা, আলাদাভাবে জিততে হবে।
প্রতিটি সংসদীয় এলাকায় এক ভোটে আসন মীমাংসা হবে, তাই না? একটা ভোট বেশি পেলেই একজন জিতবে, একজন হারবে। ফলে এই ব্যাপারটা এইভাবে বিবেচনা করা যাবে না। একটা জনসভায় ধরেন 20 লক্ষ লোক হয়েছে, এর মানে কিন্তু এই না যে সারা দেশে মানুষ সেই দলের পক্ষে চলে গিয়েছে। এই কথাটি জামাতের বেলা যেমন প্রযোজ্য, বিএনপির বেলাতেও তাই। যেমন জামাতে ইসলামের বিষয়টি আমি বলি, ধরেন সারা দেশ থেকে লোক এলো বা ঢাকা শহরে তারা 30 লক্ষ লোকের একটা সমাবেশ করলো, কিন্তু এই 30 লক্ষ লোক যখন 300 আসনে ফেরত যাবে, 10,000 করে প্রত্যেক আসনে ফেরত যাবে, তাই না? তো এই জিনিসটা তো মনে রাখতে হবে যে এলাকা ভিত্তিক ভোটের ব্যবধান অন্যভাবে হয়। কোন কোন আসনে কেউ 50,000 ভোটের ব্যবধানে জিতবে, কোন কোন আসনে 100 ভোটের ব্যবধানে, 1 ভোটের ব্যবধানে জিতবে। ফলে নির্বাচনের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। পারসেপশনের দিক থেকে যেটি হয়েছে সেটি হচ্ছে যে লোক সমাগম, গণজমায়েত, 16ই ডিসেম্বরে বিশাল মিছিল, এইসবের মধ্যে দিয়ে একটা পারসেপশন তৈরি করা হচ্ছিল যে মনে হয় জনগণ একদিকে হেলে গিয়েছে। কিন্তু সেই পারসেপশনে আবার ধাক্কা খেয়েছে যখন তারেক রহমান এসেছেন। তার অভ্যর্থনার এত লোক দেখে মনে হয়েছে জনগণ আবার অন্যদিকে হেলে গিয়েছে। একটা ব্যালেন্স তৈরি হয়েছে এবং সেই ব্যালেন্সের ক্ষেত্রে আজকের জানাজার যে দৃশ্য, সেই দৃশ্য অনেকখানি বিএনপির দিকে এখন হেলে পড়েছে। তো আপনি জামাতের যে মার্কাটা আছে দাঁড়িপাল্লা যদি চিন্তা করেন, তাহলে বাটখারায় জনসংখ্যা বসালে এখন বিএনপি জামাত জোটের চাইতে এগিয়ে আছে ওই দাঁড়িপাল্লায় আর কি। বাটখারা হিসেবে যদি চিন্তা করেন যে জনগণ হচ্ছে বাটখারা, তো সেই বাটখারার হিসাবে এখন বিএনপির দিকে পাল্লা ভারী। এখন এটা বোঝা যাবে হচ্ছে ইলেকশন পর্যন্ত যাওয়া দিয়ে, এবং ইলেকশনের প্রতিটি আসনে বিএনপি কিভাবে ক্যাম্পেইন করে, জামাত কিভাবে ক্যাম্পেইন করে, তার উপরে নির্ভর করবে হচ্ছে যে শেষ পর্যন্ত ভোটের দিন কে হাসবে আর কে কাঁদবে।